মুসিবতে গিয়ে কান এইভাবে আজও শোনা যায় সে বাঁশির ধ্বনি। তাই এই কথার উপরে ভিত্তি করে খ্যাপা ভাবা পাগল গাইলেন, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে তার বাঁশি শুনে, তার বাঁশি শুনে মনে মনে কত সুখ মধু আছে রে, আজও সেই বৃন্দাবনের বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পানি, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পানি, ও আছে সেই রাধা রানী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাব স্বরূপিণী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আজে সেই অভিষেকে নব 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 স্বাধীনে আজও সেই তাদের ভালোবাসা রীতিনীতির হাত তুমি আমার হলে কিনা জানি না, আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে আমি তাও জানি না, তুমি আমার
বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বাজে ওই বাজে এই সেই ধাম বৃন্দাবন। এই বৃন্দাবনে চৈতন্যদেবের পরম গুরুদেব শ্রীমদ মাধবানন্দপুরী এসে বসেছে। জানবেন সাধু স্বতন্ত্র। আজ এখানে দুদিন কাটাল, কাল আবার ওখানে গিয়ে 3 দিন কাটাল স্বতন্ত্র। যেখানে তার মন যতদিন থাকবে সে স্বতন্ত্র, সেখানেই থাকবে। সাধুকার হেরে নিতে চলে না। সাধুকতার অর্থটা এত সুন্দর। সাধুকতার অর্থ কি বলছি, যার জীবনটাই ধূ সেই হলো সাধু। আর সাধু দর্শনের কি মহিমা আছে? সাধু দর্শনের কি মহিমা, কি মাধুরী বলছে শুনুন। আমার মতো ব্যক্তি একবার নয়, যদি বারংবার গঙ্গা স্নান করে, আমার মতো ব্যক্তি যদি বারংবার গঙ্গা স্নান করে, তবে সেই ব্যক্তি গঙ্গা স্নানের পুণ্যতা পায়। আমি সেই ব্যক্তি। একবার তীর্থ ঘোরা নয়, বারংবার তীর্থ করলে তবে তীর্থের পুণ্যতা লাভ করবে। আর এই মানুষটি যদি একবার সাধু দর্শন করে, সেই পুণ্যতা লাভ করবে। আজকে সভাতে যারা এসেছেন, গৃহী ভক্তদের উদ্দেশ্যে বলছি, আমরা এই হরিসভা কমিটি বড় আশায় বুক বেঁধে আছি। আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাব, আপনারা ভিক্ষা দেবেন। আপনাদের এই ভিক্ষা দানে এই মহৎ হরিবাসরের বয়স সীমা এখন 24 বছরে পা রেখেছে, অর্থাৎ আগামী বছর 25 বছর পূর্ণ হবে। আমি সভাতে দাঁড়িয়ে বেশি কথা বলে, অনেক কথা বলে সময় নষ্ট করব না। যতক্ষণ বলবো শাস্ত্রসম্মত ভাবে চৈতন্য চরিতামৃতের কথা বলবো, বৃন্দাবনের কাহিনী। কিন্তু তার মধ্যে একটা কথা মনে জেগে গেল, একটু না বললে নয়। দেখবেন অনেক সময় এই ভগবত সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, গুরু সেবার জন্য, ব্রাহ্মণ সেবার জন্য আমরা অনেক কিছু দান ধ্যান করি। সংসারী মানুষ আমরা, প্রত্যেকটি খরচ খাতায় লেখা আছে, আছে না? অনেকের বাড়িতে খাতা আছে। এই মাসে কত খরচ হলো, কত আয় হলো, কত ব্যয় হলো, লেখা থাকে। দেখবেন হরিসভাতে এই দানটা দিয়েছে, সেটাও কিন্তু ব্যয়ের খাতায় লিখে রেখেছে। গুরুবাড়ি থেকে ভিক্ষাটা দিয়েছে, সেটাও ব্যয়ের খাতায় লিখে রেখেছে। এখানে সুন্দর একটা গল্পের ছলে কথাটা বলি। গল্প এ থেকে শিক্ষা নেওয়া যায়, ভক্তের শিক্ষা। এক দেশে রাজা, 12 বছর তার রাজত্ব, মানে সেই দেশে রাজা হয়ে বসে আছে। দেখো রাজার একটা নির্দেশ আছে, কি না, আমার এই 12 বছরের রাজত্বে আয় ব্যয়ের হিসেব আমাকে দিতে হবে। তা কোষাধ্যক্ষ যে, যার জন্য সে হিসেব রাখে। হঠাৎ করে কি হলো, 12 বছর যখন পূর্ণ হয়েছে, রাজার কি মতিগতি, হঠাৎ করে কোষাধ্যক্ষকে ডেকে বলছে, শুনুন, আমার 12 বছরের আয় ব্যয়ের হিসেবটা আমাকে একটু দেখান। ভদ্রলোক শুনে বলছে, সে কি, আপনি হিসেব নিতেন না বলে আমি হিসেবটা রাখি, আমি কি করে দেবো? আমি অত কিছু জানি না। 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে দেখাতে হবে, যদি না পারেন তাহলে রাজ্য ছাড়া করবো। তো ভদ্রলোক বললো, চিন্তা। এখন কথাটা খুবই সত্য কথা। বিবাহিত জীবনের আগে সব দায় দায়িত্ব কিন্তু বাবা এবং মা। যেই বিবাহ হয়ে যায়, সেই বাবা মায়ের জায়গাটা নিয়ে নেয় তার স্ত্রী। এটা ধারা। তখন সে সকল কিছু কথা স্ত্রীকে জানে। কেন না, জানে বাবা মা বয়স হয়েছে, নিতে পারবে না, এই কারণে স্ত্রীর সঙ্গে ভাগ করে নেয়। হ্যাঁ, তা স্ত্রী কিন্তু ইতিমধ্যে বুঝে গেছে, নিশ্চয়ই স্বামী কোনো গভীর চিন্তায় পড়েছে। না বলে যে স্বামী আমার খেতে দিলে অন্য যতটুকুই খা, পেট ভরে খায়, যতক্ষণে ঘুমা শান্তিতে ঘুম, সেই স্বামী কিছুদিন যাব ঘুম হয় না, খাওয়া হয় না, ভালো মতো কথা বলে না। তো হঠাৎ করে একদিন স্ত্রী তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কি হয়েছে বলতো? বলে, আর বলো না, এই এই ব্যাপার। বলছে, এর জন্য তোমার খাওয়া ঘুম উঠে গেল? আমি থাকতে শোনো, তুমি আমাকে একটু বলো তো, রাজামশাই কতদিন দিন চেয়েছে তোমাকে দিয়েছে? 3 দিন। 3 দিনের কটা দিন গেল? বলে 2 দিন। আর একটা দিন তোমার হাতে? বলছে হ্যাঁ। একটা দিন যেদিন পূর্ণ হবে, যখন যাবে তুমি রাজবাড়িতে, তখন যাওয়ার সময় আমাকে এই কথাটা তুমি একটু স্মরণ করিয়ে দিও।
কথাটা শুধু একটু স্মরণ করিয়ে দিও, তারপর আমি যা বলার বলবো সেটাকে মনে গেঁথে নেবে, গিয়ে সেখানে বলবো। তা ঠিক আছে, ঠিক আজকে সেই দিন 3 দিন পূর্ণ হবে, কত 2 দিন পার হয়ে গেছে। এবার ঠিক আছে বলছে, কই কই যে বললে কিছু বলবে বলে এই ব্যাপার। তখন বলছে আসো কাছে এসো, আসো কাছে আসো। যে কাছে গেছে কানে কানে বলে দিলেন, শোনো এই কথাটা মনে ভাবলাম, সবসময় ভাবতে ভাবতে রাজদরবারে যাও। রাজা যখন জিজ্ঞাসা করবে তখন এই কথাটা বলে দিই। ঠিক রাজদরবারে এসে জানিয়েছি, এবার জিজ্ঞাসা করছি বলুন আয় ব্যয়ের হিসেব কত। তখন সে বলছে, ভালো করে মন দিয়ে শুনুন কি বলছে। বলছে রাজামশাই সব ব্যয়ের হিসেবটা আমার কাছে আছে, তাই কত আদায় কত ব্যয় এটা আমি লিখেছি, কিন্তু লিখে সমান সমান করে যে আপনাকে বলবো সংখ্যাটা কত আয় কত ব্যয় সেটা বলতে পারছি। কেন? তার কারণ হলো একটা ব্যয় আপনার হাত ধরে হয়েছে, আর সেই ব্যয়ের হিসেবটা আপনি আমাকে কখনো জানান না। তাই আমি আপনার কাছে জানতে চাই কত ব্যয় করেছেন। আপনি বলে দিলেন, আমি সংখ্যাটা বসাবো, তারপর আমি সমান সমান করে বলে দেবো কত আয় কত ব্যয়। বলছি বলুন কি ব্যয় করেছি। বলছে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, মনে আছে কিনা জানি না, আপনার যে দীক্ষাগুরু রাজগুরু থাকে না, রাজারা তো দীক্ষা নেয়, তা বলছে আপনার যে দীক্ষা আপনার এই রাজবাড়িতে তিনি বছরে কবার আসতেন। বলছে আমার গুরুদেব তার মধ্যে ত্যাগ আছে, রাজবাড়ি বলে ঘন ঘন আসবে তা আসতো না, বছরে একবার আসতো। তাই আপনি ক টাকা করে দক্ষিণা দিতেন? কত টাকা করে দক্ষিণা? বলে আমি 10 টাকা করে দক্ষিণা দিতাম। তাহলে 12 বছরে 12 বার এসেছে, আর 10 টাকা করে দক্ষিণা। রাজামশাই একটু সময় দিন, 12 গুণ 10 সমান সমান 120। রাজামশাই ওই কি 120 টাকা আপনার জমা, আর বাকি সব খরচ। কি বললেন মায়েরা? কথার দিকে মন ছিল, কিছু শিক্ষা পেলাম। মনে রাখবেন গুরু বাড়িতে সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, ভগবত সেবার জন্য যেটুকু আমরা দান করি ভক্তি ভরে, মনে রাখবেন সেইটুকুই কিন্তু জমার খাতায় কেনা আছে, আর বাকি কিন্তু সব খরচ। তাই সবাই মিলে একটু প্রেমানন্দে বলুন, যুগটা কলিযুগ। এই যুগে আমি কোনো অন্য মন্ত্র বলতে বলবো না, আমি একটা মন্ত্রই বলতে বলবো, যে মন্ত্র বললে সর্ব অমঙ্গল দূরে যায়। যার জন্য এই মন্ত্রকে আখ্যা দেওয়া হয়েছে, এই যে ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, তাপিতের প্রাণনাম মঙ্গল হরি নাম, তাপিতের প্রাণনাম ভক্ত ধুয়ে বিলাল ধাম, ভক্ত ধুয়ে বিলাল ধাম, তাপিতের প্রাণনাম মঙ্গল হরি নাম। এই যুগে আমার দ্বারা কিচ্ছু হবে না, কারণ আমি সংসারী মানুষ, মায়া আবদ্ধ। এই যুগটা হচ্ছে সাংঘাতিক যুগ। 3টি কথাকে মন দিয়ে ভাবা। প্রথম বলছে এই যুগ কেমন যুগ। প্রথমে শাস্ত্র বলছে 1 নম্বর অন্নগত প্রাণ, মানে ভাতের যুগ। 2 নম্বর কর্মময় জীবন, মানে না থাকলে খাওয়া জুটবে না। কি সংসারী মানুষ, কি মঠবাসী, এই যারা মঠে থাকে সাধু সন্ত বৈষ্ণব, তাদের সেবা কার্যগুলো ঠিকভাবে না করলে দুটো প্রসাদ পাওয়া যাবে না। এক শ্রেণীর মানুষের ধারণা যারা মঠবাসী, মঠে থাকে তারা বসে বসে খায়। কে বলেছে আপনাকে মঠে থাকলে বসে খাওয়া যায়? এক রাত্রি কখনো মঠবাস করেছেন? এক রাত্রি মঠবাস করুন, সাধুদের সঙ্গ করুন, দেখবেন প্রত্যেক সাধু যে যে কাজে পটু, সেই মঠের যিনি অধ্যক্ষ তাকে সেই কাজে লিপ্ত করে রেখেছে। সেই কাজটা সম্পূর্ণ করে তবে সে দুবেলা প্রসাদ পায়। তার মানে মিলে গেল কর্মময় জীবন। এই যুগে না কাজ করলে তার খাওয়া থাকবে না। 2 হয়ে গেল। 3 সাংঘাতিক যুগ, ভাবতেই পারবেন না। বলে কি যুগ? বলছে জনিগত মন। আমি যজ্ঞে বসেছি, আহুতি দিচ্ছি, হাতটা আমার আহুতিতে, কিন্তু মনটা জনিতে। আমি জপে বসেছি, আমার কর বুকের কাছে, কিন্তু মনটা জনিতে। যার জন্য নিতাই গৌর 2 ভাই সলা পরামর্শ করে তারা কি করলেন? জীবের হিতার্থে কল্যাণার্থে
হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। প্রেমানন্দ সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এখানে একটা কথা বলার আছে, দেশটা নিতাই চাঁদের দেশ, শক্তির উপাসনা 51 পীঠে 6টি পীঠ এই স্থানে। আমি সে কথায় যাব না, আমি বলতে চাইছি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচারক শ্রী চৈতন্য, আর এই দেশ থেকে হরিবলা হরি প্রচারক শ্রীমন নিতাই চাঁদ। মিলিয়ে নিতাই চাঁদ এই দেশ থেকে প্রচার করেছে। কখন না চৈতন্যদেবকে যখন ভোলালো হরিনাম দিয়ে, ওই যে 5 জন বালককে হরিনাম শিখিয়ে সামনে এনে ঘুরে ঘুরে নাচতে নাচতে গাইল, আর চৈতন্যদেবের বুকের জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে গেল, তাপ দূরীভূত হলো। তখন চৈতন্যদেব হাসি মুখে সেই গ্রামের নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। কতটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। বলছে শোন ওরে বালকেরা, এই গ্রামের কি নাম আমি জানি না, তবে এটা আমি বলতে পারি, যে গ্রামে এসে তোদের মুখে হরিনাম শুনে আমার হিয়া জুড়ালো, সেই গ্রামের আমি নাম রাখলাম প্রাণের হিয়া। সেই প্রাণের হিয়া নাম বর্তমানে ধ্বংস হতে 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 হয়েছে এখন বর্তমানে পানরিয়া। ওই যে আপনারা যাকে বলেন বিশ্রাম দল, এইখান থেকে হরি বলা হরি প্রচার। ওই যে 5 জন বালককে শিখিয়েছিল, এই তোরা খেলার চলে যখন গরু চড়াচ্ছিস, তাহলে আমি তোদের খেলা শেখাবো, খেলার চলে হরি নাম কর, হরি বলো হরি বলো হরি বল, হরি বলো হরি বলো হরি বল, হরি বলো হরি বল, হরি বলো হরি বলো হরি বল, হরি 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 হরি বল, তাহলে কি দাঁড়ালো? শাস্ত্রীয় বিচারে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেছেন চৈতন্য গোসাই, আর হরিবলা হরি প্রচার করেছেন নিতাই চাঁদ। এবং এই হরিবলা হরির কথার উপরে দাঁড়িয়ে বলতে পারি, জানবেন কেন প্রচার করলো? মনে রাখবেন, এই যে 16 নাম 32 অক্ষর, এই নামটা অনেক কিন্তু বড়, কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই চাঁদ আরো বড়, তিনি মনে মনে ভাবলেন এই নামটা এত বড় নামটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, এমন একটি নাম বলাবো যে নাম বললে সব বলা হয়, যার জন্য এই নাম করে আমরা যারা বাঙালি ভক্ত, হ্যাঁ, আমাদের যখন শেষ কৃত্য হয় শ্মশানে, তখন যখন শ্মশানে নিয়ে যায় তখন কি বলে? বলো হরি বলো হরি বলো হরি, মিলে গেল কেন? তখন তো বলে না, সারা জীবন ধরে কৃষ্ণের সেবা করলো, তাকে নিয়ে যাচ্ছে, বলা তো উচিত কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল, বললো না? সারা জীবন ধরে কালী পূজা করে গেল, মানে শক্তির উপাসনা, সেও যখন তার যখন শেষ কৃত্য হচ্ছে, ওই বলা তো উচিত ছিল কালী বল, বললো না? বলো হরি হরি। সারা জীবন ধরে শিবলিঙ্গে জল ঢাললো, শিবের উপাসনা, সেও যখন মারা গেল, তার যখন শেষ কৃত্য হচ্ছে, তখন বলছে বলো হরি। ওই বললো না তো শিব বল শিব বল। তার মানে জানবেন মানবেন নিতাই চাঁদ অনুভবে থাকবেন, অনুভব করলেন এমন একটি নাম বলবেন, যে নাম বলবেন সব নাম বলা হয়, যার জন্য সেই নামে আর আমরা যারা বাঙালি, আমাদের বাঙালিদের শেষ কৃত্য শ্মশানে হয় এই হরি বলা ধরি। সবাই মিলে একবার আমার সঙ্গে হাতে তালিয়ে বলে অভ্যাসটা করে রাখবে, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। আস্তে, আমার তো সন্দেহ যায় যে কজনা বলতে পারে, সন্দেহ যায়। মনে রাখবেন এই হরি বলা ধরি সবাই বলতে পারে না, যদি বলতে পারতো তাহলে কোলের শিশু কখনো এত ভয় পেত না, আর আমিও দরজা জানলা বন্ধ করতাম না, মানে জানালা বন্ধ করতাম না, দরজা তো রাতে খোলা থাকে না, জানালা খোলা থাকে। যেমন মোড়া নিয়ে যাওয়ার সময় যেন সব ভয় পায়, হরি বাবা মোড়া যাচ্ছে কেন বলুন তো?
ওই যে বলতে জানলে বলে কিন্তু দেখুন অবাঙালিরা তারা যখন শেষকৃত্য করতে নিয়ে যাচ্ছে পরিষ্কার উচ্চারণ করছে রাম নাম सत्य है রাম নাম सत्य है রাম নাম सत्य है রাম নাম सत्य है রাম নাম। सत्य है আর আমরা বাঙালিরা কি করলাম ভাই आज ভাই 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 आज বলো হরি হরি বল। পরিষ্কার করে বলতে শিখুন, হাতে তালি দিয়ে অভ্যাস করুন, তবে সম্পর্কে শেখাতে পারবেন। বলুন বলো হরি बोल বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি হরি বলো হরি বলো হরি হরি বলো হরি বলো হরি 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 বল হরি হরি বল हरि हरि बोल हरि हरि बोल বলো হরি বলো হরি বলো হরি বল। हरि बोलो हरि बोलो हरि बोल সেই চৈতন্যদেবের পরম গুরুদেব মাধবেন্দ্র পুরী, এই মাধবেন্দ্র পুরী হল কি বলবো সংসারী ছিল, পরবর্তীকালে হয়ে গেল সাধু। আর সংসারে তিনি রইলেন না, মানে ঘর ছাড়া করলেন। এবার ঘর ছাড়ার পর তিনি তো বেশ ধরেছেন, শুধু বেশেই সাধু না, একেবারে মনের প্রাণে সাধু। যার জন্য মাধবেন্দ্র পুরীর জীবনী কথা যদি ভালো করে পড়াশোনা করা যায় তাতে দেখা যাচ্ছে মাধবেন্দ্র পুরী সাধুর বেশ ধরার পর তার আর পদস্খলন হয়নি, পদভ্রষ্ট হয়নি। এবং মাধবেন্দ্র পুরীর মধ্যে ছিল অযাচিত বৃত্তি, মানে এক কথায় বলা যায় কৃষ্ণ নির্ভরশীল ভিখারি। যেই কথাটা ভেবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনে বসে তিনি লিখেছিলেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। এই কবিগুলোর কথা যদি বলতে হয়, এই মাধবেন্দ্র পুরীর কথার মধ্যে, জীবনী কথার মধ্যে কবিগুলোর কথা এসে যায়। কি করে আমি যোগসূত্র ঘটিয়ে দিচ্ছি, মিলিয়ে নেবেন আপনারা। মাধবেন্দ্র পুরীর জন্মস্থান কোথায়? তথ্য ঘাটলে জানা যায় বাংলাদেশের জেলার নাম শ্রীহট্ট জেলা। শ্রীহট্ট জেলার বার্নি পূর্ণি গ্রাম, যে গ্রামটিকে এখন ছোট করে বলে পূর্ণিয়া গ্রাম, এই বার্নি পূর্ণি গ্রামে মাধবেন্দ্র পুরীর জন্মস্থান। আর জেলাটা হচ্ছে শ্রীহট্ট জেলা। এই শ্রীহট্ট জেলাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আখ্যা দিয়েছেন শ্রীভূমি। তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে এই শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি বলে আখ্যা দিলেন কোন অর্থে? তখন কবিগুরু সুন্দর একটি কথা বললেন, শুনুন, আপনারা মিলিয়ে নেবেন, আপনারা একটু দেখে নিন, সূক্ষ্মভাবে চিন্তা করুন। এই একটি মাত্র জেলা, বাংলাদেশের এই একটি মাত্র জেলা, যে জেলাতে তখনকার সময় বড় বড় দিকবা মহর্ষি মহাত্মা তাদের জন্মস্থান। এই কারণে আমি শ্রীভূমি, এই কারণে আমি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি বলে আখ্যা দিলাম। শ্রীহট্ট জেলা নয়, শ্রীভূমি। যেহেতু বড় বড় মহর্ষির আবির্ভাব, মহাত্মাদের আবির্ভাব, তার মধ্যে হচ্ছে মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরী আজকে বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের পাশে বৃক্ষতলে বসে আছে, পাশে গোবর্ধন পাহাড় বসে আছে। বসে বসে চিন্তা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভগবানের জীবন করছে। ভগবান জানি না এই প্রাণ আছে, তবে একটা নিবেদন তোমার কাছে করি। সেই নিবেদন কি হলো, এই দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, এই প্রাণটা তুলসী পত্র সম তোমার পাদ করতে ঠাই দিও, এটাই হরি। যার জন্য এর উপর ভিত্তি করে একটা গান আছে, গানটা সময় মন দিয়ে শুনুন, কত সুন্দর কথা। এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব, দয়া কর নম ঘনশ্যাম, দয়া কর নম
তুলসী তব পালে সমর্পিব দয়া করো নব ঘন দয়া করো চোখের গঙ্গা জলে মন্দির ধুয়ে দেব চোখের গঙ্গা জলে তোমার মন্দির ধুয়ে ও গো প্রভু নয়নাভিধা দয়া করো আনন্দ সবে তোমায় দেব তাই হবে চন্দন পুষ্পাঞ্জলি হবে শুদ্ধ প্রাণমন আনন্দ সবে তোমায় দেব তাই হবে চন্দন ভক্তি চরণ পদ্ম হরে গাইবে তোমার ভক্তি চরণ পদ্ম হরে গাইবে তোমার ভক্তি চরণ পদ্ম হরে গাইবে তোমার দয়া কর এ দেহ তুলসী গরি দয়া করো বহিনী অমৃত ভার সাগর বন্ধন করিছে শুভাপন বহির যে সাগর কলুষিত অন্তর দয়া করো কোথা থেকে এক ভালো এক বাটি দুধ দিয়েছে মাধবেন্দ্রপুরীর কাছে রেখে সাধু ও সাধু এই না তোমার জন্য দুধ এনেছি নাও খাও মাধবেন্দ্রপুরী তাকে বলছে আমার জন্য দুধ কোথায় থাকিস কি না বালক হে গোপালি এই গ্রামেতে থাকি বালক হে গোপালি এই গ্রামেতে থাকি আমার গোয়ালা ছিলে আমি বালক হে গোপালি আমি গোয়ালা ছিলে এই গ্রামেতে থাকি বালক হে গোপালি এই গ্রামেতে থাকি আমার গ্রামেতে আমার গ্রামে বাস করে না না উপবাসী থাকে
তারা ঝোলাইয়েছে কথাটা ধরেছে কি বললি তুই গোয়ালা ছেলে এই গ্রামে তোর বাসা তোর গ্রামে সে যারা বসতি করে তারা কোনো না খেয়ে থাকে না আরে তুই বুঝিস কি করি তারা না খেয়ে আছে শোনো 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 যেমন তুমি এই যে গোবিন্দপুরের তীরে বসে আছো বৃক্ষ তলে তুই তো বসেইছিস আমি কি জানতাম গ্রামে গোয়ালা মেয়েরা নিত্য গোবিন্দপুরের জল নিতে আসে আজও এসেছি তারা এসে তারা দেখলো তোমাকে তারা দেখে তারা বুঝলো যে তুমি না খেয়ে বসে আছো তারপর আবার কি যেমন কি করতে হয় তেমনই করলাম ছুটে গেল আমার কাছে আমার বাড়ির দুয়ারে গিয়ে আমাকে ডাকলো দেখে বললো শোন তোদের বাড়িতে দুধের অভাব নেই এক বাটি দুধ নিয়ে ওই সাথে খাইয়া তাই ওদের কথা মতো এলাম তাই শোন কি একটা কথা যে আমার মনে লেগেছে প্রশ্ন কি আচ্ছা এই গ্রামে এত কুটির এত ঘর কারোর বাড়িতে গেল না গোয়ালা মেয়েরা তোর বাড়িতে গেল না তখন ছেলেটি মাথায় হাত দিয়ে চিন্তা করছে এই তুমি ধরা পড়ে গেল তবে খুব বুদ্ধি লাগে চকিতে বুদ্ধি পাকিয়ে হ্যাঁ বুদ্ধি করে বলে দিল এই শোনো সবার বাড়ি ছেড়ে আমার বাড়ি গেল কেন জানো সবার বাড়িতে কম বেশি গাই বাছুর আছে তাই দুধের হ্যাঁ দুধের পরিমাণটাও সেই রকম অল্প সময় যদি তাদের বাড়িতে কেউ দুধের খোঁজ করে তবে তাদের দুধ দিতে পারে নতুবা পারে না আর আমাদের বাড়িতে গাই বাছুর সংখ্যা বেশি দুধের পরিমাণটাও বেশি তাই আমাদের বাড়িতে যখন ইচ্ছে তখন যদি কেউ যায় যদি দুধ চাই না না সবাই তো জানে না খা মাধবেন্দ্রপুরে অবশ্যই বলেই দিলেন না আমি খাবো না খাই না আমি কারো কাছে যেতে যেতে কিছু খাই না ও বাবা দেখো দেখি আরে তুমি চাওনি আমি এনেছি না খা না আমি খাবো না এই শোনো তোমার এই বয়স যদি এত জেদ হয় খাবো না তাহলে আমি তো বয়স অনেক ছোট আমারও জেদ আছে এই রইল ভাঙ্গ আমিও চললাম এইগুলো ছোট চলে যাচ্ছে বাবা শোন হ্যাঁ ছেলে তেমন ঘুরে দাঁড়িয়ে মুখ ঘুরিয়েছে কি কি হলো আরে ভান্ডটা কে নেবে দুধটা খেয়ে নিও ভান্ডের চিন্তা করো না ভান্ডটা মেজে ধুয়ে রেখে দিও আমি পরে এসে নিয়ে যাব দুধটা খেয়ে নিও কিন্তু যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে রইল তারপর কোথায় যেন ওই গল্পবাল ও গোয়ালা ছেলে ওই দৃশ্য অদৃশ্য হয়ে গেল যে অদৃশ্য হয়ে গেল মাধবেন্দ্রপুরী ওই পর্বতের গিরিরাজকে মানুষে নিয়ে এসে বললেন না এই দুধ তোমায় নিবেদন করলাম আপনারা সবাই জানেন যারা সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা সঠিক পদ্ধতিতে যারা সাধন ভজনে লিপ্ত তারা জানেন যে তুলসী পত্র দিয়ে বসিয়ে দিলেই তিনি খান না তাই না তুলসী পত্র দিয়ে বসিয়ে দিলেই তিনি খান না তুলসী পত্রটা দেওয়ার পরেও দেখবেন সেবক সেবিকা যারা ভগবানের সেবা পূজা করে হ্যাঁ তারা এই জপ করে শুধু কৃষ্ণ মন্ত্রে লিখে রয়েছে না যে শক্তির উপাসনা করে সেও জপ করে নিবেদন করে যে শৈব উপাসনা করে সেও জপ করে মানে জপ মানে নিবেদন আর নিবেদন করলেই তিনি গ্রহণ করেন তাই এখানে কি হলো গিরিরাজকে মানুষে আনলেন মানুষেই সেবা দিলেন এই নিবেদন করে দিলেন যেই নিবেদন হয়ে গেল 10-15-20 মিনিট কেটে গেল মাধবেন্দ্রপুরী 3 তুড়ি দিয়ে আচমন করে নিলেন আচমন করার পর এই পাত্রের দুধ পান করছে এই খেতে খেতে মনে ভাবনা এলো জীবনে তো এত দুধ খেয়েছি কিন্তু আজকের দুধের স্বাদ অন্যান্য দুধের স্বাদ এক নয় এত স্বাদ বাড়লো কি করে নিশ্চয়ই ছেলেটার দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে তার জন্য স্বাদ পাইছে আগে দুধটা তো খাই বলেছে আসবে ভান্ন মেঘে ধুয়ে রাখতে বলেছে নিয়ে যাবে আগে খাই আজ মনে হয়ে গেল
মানে হাত ধোয়া হয়ে গেল, মুখ ধোয়া হয়ে গেল। এবার গোবিন্দকুণ্ডের মাটি দিয়ে ওই দুধে ভাঙটাকে মেজে ধুয়ে বসে আছে। এখন সাধু সন্ত বৈষ্ণব জানবেন তারা যে বসে থাকে, এই যে বসে আছে, বিলীন সেবা দিয়েছে, কপাট বন্ধ, ভোগ নিবেদন করে বাইরে চলে এসেছে। ভাবটা কি ভোগ লাগাবার অধিকার দিয়েছে, কিন্তু তুমি যে বসে বসে পাচ্ছ এটা দেখবার অধিকার আমায় দাও না। তাই তারা বাইরে এসে কি করে জানে, হয়তো দেখা যায় হাত গুটিয়ে বসে আছে, কিন্তু বসে নেই। স্মরণ মনন চিন্তন ভাবনা কীর্তন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভামালা মধুমাতা কৃষ্ণ জপনে 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 রসনা জপনে রসনা জপনে 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 রসনা জপনে